বিজেপির সংকল্পপত্র অর্থাৎ 10 বছর শাসনকার্যের পরে 2024 নির্বাচনে জিতে এলে কি সংকল্প তারা আনছেন সেগুলো সংকল্পপত্রের আকারে উল্লেখ করা রয়েছে। এত বড় এক পাতা জুড়ে সংকল্পপত্র বিজ্ঞাপন কোথাও কিন্তু দেখলাম না যে আগে যে সংকল্পগুলো ওনারা করেছিলেন সেগুলোর কোনো জবাব তাতে আছে না। আগের সংকল্পর কথা বললেই আবার হয়তো বলবেন 15 লক্ষ টাকার কথা বলছি, না ওটা তো সাহেবের ডেপুটি বলেই দিয়েছিলেন যে ওগুলো জুমলা। 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবে সেই কথা বলছি না। 2 কোটি বেকার যুবকের চাকরি হবে বলেছিলেন, কৃষকদের উপার্জন ডবল হবে বলেছিলেন এত সুসংগঠিত একটা ভারতবর্ষ তৈরি হবে যেখানে ইকোনমি 5 ট্রিলিয়নে পৌঁছে যাবে। পেট্রোপণ্যের মূল্য একেবারে নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, মুদ্রাস্ফীতি কমে যাবে, জিনিসপত্রের দাম অর্থাৎ সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তার মূল্য নিয়ন্ত্রণের ভেতরে থাকবে। এত সংকল্প আগে ওনারা করেছিলেন। সংকল্পপত্র ধরে যদি মনে করি যে আগামী দিনে এগুলো কার্যকর হবে, তো আমরা সবথেকে বড় মূর্খ নিজেদেরকেই প্রতিপন্ন করা হবে। কারণ বিজেপি কথা দেবে আর কথা রাখবে, এটা ভারতবর্ষের জনগণ হিসেবে বিশ্বাস করাটা বা সেটার উপর আস্থা রাখাটা নিজেকে সবথেকে মূর্খ বলে প্রতিপন্ন করা ছাড়া আর কিছু নয়। তবে এই যে বললাম যে বিজেপি সাধারণ মানুষের জন্য বিজেপির প্রতিশ্রুতি হয়তো জুমলা কিংবা ফাঁকা আওয়াজে পরিণত হতে পারে, কিন্তু এটা বাস্তব সত্যি কথা যে বিজেপির মেন বেস যেখান থেকে বিজেপির জন্ম, সেই আরএসএস তাদের কাছে দেওয়া বিজেপির কথা বা তাদের সংকল্প তারা কিন্তু ধীরে ধীরে কার্যকর করেই চলেছে। আজকে আরএসএসের যে আইডিওলজি আমরা ভারতবর্ষে কিন্তু লক্ষ্য করে দেখছি, সেই আইডিওলজিকে আস্তে আস্তে ঠিক স্থাপিত করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ সংকল্পপত্রের নামে মানুষকে এক দেখানো হচ্ছে, আর দল গঠনের সময় যে সংকল্প ছিল সেই সংকল্প পূরণের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আজকে আরএসএসের মূল ভিত হিন্দুত্ব। অস্বীকার করার কোনো উপায় নেই যে বাংলায় বসে কথা বলছি, এই বাংলা সবসময় এগিয়ে ভাবে, কিন্তু তবুও বাংলায় জানি না অন্য রাজ্য থেকে আসা মানুষের সংখ্যা বেশ কিছু বেড়ে যাওয়ার কারণে এটা হয়েছে, না বাঙালিরা নিজেদের আত্মমর্যাদা ভুলে গিয়ে সেই বিভাজনের ফাঁদে পা দিয়ে দিলেন, অথবা অন্য কোনোভাবে পেছনের দরজা দিয়ে মেচিং বা অন্য কিছু কারুকার্য করে গত নির্বাচনে 18টা সিট পেয়েছিলেন কিনা জানি না। ওই 18টা সিটের দম্ভে এরা এবার 35টা, কেউ 42টা, কেউ 40টা বলে যাচ্ছেন। কিন্তু বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনও ধর্মনিরপেক্ষ, বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনও জাতীয়তাবাদী। অর্থাৎ ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামে বাংলার ইতিহাস, বাংলা যে প্রতিবাদী চরিত্র, সেটা আজও কায়েম রয়েছে। আর বিজেপি এটা খুব ভালোভাবে জানে বলেই বাংলায় সরাসরি সামনের দরজা দিয়ে ঢুকতে পারছে না। তারা বিভিন্ন কৌশল অবলম্বন করছে বাংলায় তাদের একচ্ছত্র আধিপত্য কায়েম যাতে করা যায় সে চেষ্টা করার। কিন্তু বরাবরই বাঙালিদের তুখোর রাজনৈতিক প্রজ্ঞা বিজেপির পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। আজকে বিশ্লেষণ করতে যদি বসি যে বাংলা বিজেপিকে প্রত্যাখ্যান করা উচিত, এর আগে 2014 থেকে 19 সেটাও বিজেপির দেশ শাসন করছিল, এনডিএই শাসন করছিল। বাংলাকে উপেক্ষা করার এতটা সাহস পায়নি, কারণ বাংলা থেকে তাদের সাংসদ সংখ্যা এতগুলো ছিল না। যখনই বাংলার মানুষ কি কারণে, আমি আগেই বলেছি 18টা পেলো জানি না, কিন্তু পেলো, বাংলাকে বঞ্চনা করার সাহসটা পেয়ে গেল। আজকে ভাবতে পারা যায় এই বিজেপি বাংলাকে বলছে যে বাংলার ন্যায্য টাকা দেবো না, এই বিজেপি বাংলাকে বলছে রাস্তাঘাটের টাকা দেবো না, এই বিজেপি বাংলায় বলছে আবাস যোজনার টাকা দেবো না। তারা এই ঔদ্ধত্যটা পায় কোথা থেকে? আজকে বাংলা, ভারতবর্ষের ইতিহাসে বাংলা এতটাই জায়গা জুড়ে রয়েছে যে সাভারকারকে নিয়ে আপনারা কথা বলেন, যে সাভারকারকে এখন হিরো বানানোর চেষ্টা করছেন। আজকে ভেবে দেখুন
যদি আন্দামানের সেলুলার জেলে আজকেও পর্যটক হিসেবে কেউ ঘুরতে যান, ওই সেলুলার জেলের বন্দীদের যদি তালিকা দেখেন, 90% ওপর বাঙালি ওখানে অত্যাচারিত হয়েছেন, স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের কারণে জেলবন্দি হিসেবে অত্যাচারিত হয়েছেন, কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর সেলুলার জেল থেকে বেরিয়ে আসার জন্য ইংরেজদেরকে মুচলেখা দিয়ে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগের দিন অবধি যিনি ইংরেজদের বিরুদ্ধে একটাও কথা বলেননি, বরং ইংরেজদের সাহায্য করে গেছেন, স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে বেইমানি করে গেছেন, সেই সাভারকারকে যারা ভারতবর্ষে নায়ক বানানোর চেষ্টা করে, সেই বিজেপি বাংলায় বড় বড় কথা বলবে, আর বাংলার মানুষ হয়ে এই নির্বাচনের সময় তাদের কোনো কথার উত্তর না দিয়ে মুখ বুজে তাদের কথাগুলো শুনতে হবে, এটা ভাবতেও নিজের গায়ের ভেতরে শিশির শিশির করে শিহরণ হয়ে ওঠে যে কোন বাংলায় আমরা বাস করছি। বাঙালি কি প্রতিবাদের? উল্টো দিকে ভারতবর্ষের একটা বড় অংশ জুড়ে, বিশেষত উত্তর ভারতের একটা বড় অংশ জুড়ে জাতপাতের উপর ভর করে বিজেপি ক্ষমতায় এসে গেছে। আর ক্ষমতায় আসার পরে এই হিন্দুত্বটাকে একেবারে রক্ত শিরায় কীভাবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দেখুন। আজকে যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলো ছিল, কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করেছিলেন জওহরলাল নেহেরু, যে সেখান থেকে কেন্দ্রীয় বিদ্যালয়গুলো ভারতবর্ষের ইতিহাসটাকে ভালো করে পড়ানো হবে, ভারতবর্ষের জাতীয়তা বোধটাকে ভালোভাবে পড়ানো হবে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামটাকে ভালোভাবে পড়ানো হবে। মূলত এক একজন ভারতীয়র যাতে জাতীয়তাবাদী চরিত্রটা ছোট বয়স থেকে গড়ে ওঠে, সেই কারণে কেন্দ্রীয় বিদ্যালয়গুলোর 60 থেকে 70% বিদ্যালয় বা স্কুলগুলো তারা আরএসএসের হাতে তুলে দিচ্ছে, আরএসএসের কর্মকর্তাদের হাতে তুলে দিচ্ছে, যাতে একেবারে একটা বাচ্চা তার বুদ্ধি হওয়ার আগে থেকে তার মাথায় হিন্দুত্বটাকে ঢুকিয়ে দেওয়া যায়, প্রবলভাবে জাতি বিদ্বেষ বা ধর্মের বিদ্বেষভাবে তৈরি করা যায়। কেন্দ্রালয়গুলো শুরু থেকে সেই পাঠক্রম চেষ্টা করা হচ্ছে। আজকে মোগলদের ইতিহাস পড়তে দেওয়া হবে না। যারা বলছেন মোগলদের ইতিহাস খুব বাজে ইতিহাস, তর্কের খাতিরে ধরে নিচ্ছি আপনাদের কথা অনুযায়ী মোগলরা ভারতবর্ষের উপরে প্রচুর অত্যাচার করেছে। প্রত্যেক জাতির মধ্যে, প্রত্যেক ধর্মের মধ্যে, প্রত্যেক রাজা সম্রাটের মধ্যে ভালো খারাপ অবশ্যই থাকে। হ্যাঁ, মুসলিমদের মধ্যে অত্যাচারী সম্রাট ছিলেন, মুসলিমদের মধ্যে জোর করে মুসলিম তৈরি করে দেওয়ার মতো মানসিকতা নিয়ে আসা সম্রাটও ছিলেন। আবার বহু মুসলিম সম্রাট ধর্মনিরপেক্ষভাবে দেশ চালনা করার চেষ্টাও করেছেন। মোগল ইতিহাসে আকবর তার একজন নিদর্শন। আজকে আপনারা যদি খারাপ ইতিহাসটাকেই মানুষকে বোঝানোর চেষ্টা করেন, তাহলে ইতিহাসের পাঠ্যক্রম থেকে সেটা মুছে দিলে ভবিষ্যতের বাচ্চারা তারা যে খারাপ ছিল সেটাই বা বুঝবেন কি করে? বাংলা প্রতিবাদ করতে ভোলেনি, যদিও সেই স্বাধীনতা সংগ্রামের আগে থেকে পৃথিবীর প্রতি কটা দেশে, এমনকি বাংলাতেও মির্জাফর কিংবা বেঈমান ছিল, আছে, থাকবে। আজকে ঠিক একইভাবে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য বাংলাতে কিছু বেঈমান গজিয়ে উঠেছে। বারংবার এর আগে বলেছি যে বিজেপি এই বাংলা কেন ভারতবর্ষে মুসলিম সম্প্রদায়ের ভোট পায় না। সেখানে কোনো কারণে আপনার মনে হয় যে তামিলনাড়ুতে 39টার ভেতরে বিজেপি শূন্য, কেরলে বিজেপি 20টার ভেতরে শূন্য। আজকে কেরল শিক্ষিতের হার থেকে ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে, তামিলনাড়ু শিক্ষিতের হারে ভারতবর্ষের মধ্যে ওপর দিকে, অর্থাৎ টোটাল সাউথ জোনটাতেই বিজেপি ভোট পায় না। তার কারণ কি? তারা আঞ্চলিক দলগুলোকে জেতায় কেন? তারা তো শিক্ষার দিক দিয়ে যথেষ্ট, কারণ তারা উন্নয়নটা বোঝে যে আমার রাজ্যে আমার স্থানীয় লোকরা যতটা উন্নয়ন করবে, কোনো বহিরাগত লোক আমার রাজ্যে সেই উন্নয়নটা করতে পারে না। আর বিজেপির জাতপাতের এই রাজনীতি যেভাবে বাংলা বোঝে সেভাবে কিন্তু সাউথও বোঝে। আজকে তামিলনাড়ু, কেরালায় তারা একটা সিট খুলতে পারে না, সেই কারণে সেখানে ওই আসাউদ্দিন ওয়াইসির মতো লোক নামিয়েছে। আর এখানে দেখুন যে আইএসএফ নাম করে যে দলটা, যারা বলছে বঞ্চিত মুসলিমদের, পশ্চিমবঙ্গের বঞ্চিত মানুষদের পক্ষে তারা লড়াই করবে। আজকে মজার ব্যাপার দেখুন, একটা দল শুরু থেকে কেমন চিটিংবাজি করছে। সে বলছে আইএসএফ, আর নির্বাচনের প্রতীক চিহ্নটা দেখুন, প্রতীক চিহ্নতে কোথাও আইএসএফ বলে লেখা পাবেন নয়, খাম বিহারের একটা রাজনৈতিক দলের। তারা যখন নমিনেশন জমা দেয়, আমি পঞ্চায়েত ভোটেও বলেছিলাম, রাষ্ট্রীয় মজলিস পার্টি বা এরকম কিছু একটা বিহারের পার্টির নাম, তাদের নমিনেশনটা ভালো করে দেখবেন, সেখানে আইএসএফ বলে কোথাও উল্লেখ করা থাকে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে
আর অন্য রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন নিয়ে অন্য রাজনৈতিক দলের নাম লিখে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। আমি গতকালকেই একটা সংবাদ মাধ্যমে দেখছিলাম, শ্রীরামপুর লোকসভায় যিনি আইএসএফের প্রার্থী হয়েছেন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনাদের আইডিওলজিটা কি, আপনারা কেন নির্বাচনে অংশগ্রহণ করছেন। ওনাদের আইডিওলজি সম্বন্ধে উনি সঠিক উত্তর দিতে পারেননি। ওনাদের একটাই আইডিওলজি, মুসলিম ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দেওয়া, যেভাবে পিছনের দরজা দিয়ে বিজেপি আসার চেষ্টা করছে বাংলায় সেটাকে সাহায্য করা। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি তো একটা বিহারের রাজনৈতিক দলের সিম্বল নিয়ে লড়াই করছেন, এই বাংলায় অন্য ভারতবর্ষের অন্য রাজনৈতিক দলকে মেনে নেবে বাংলার মানুষ? উনিও ভালো মতো জানেন যে বাংলার মানুষ, বিশেষ করে বাংলার যারা বাঙালি, আমি হিন্দু মুসলিম বলছি না, কারণ ওনারা যদিও মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে প্রার্থী দেয়, তো আমি কমিউনাল কথাবার্তা না বলে আমি বাংলার মানুষের কথাই বলি। ওনারাও জানেন যে বাংলার মানুষ ওই বিহারের কোনো রাজনৈতিক দলকে মেনে নেবে না, তাই ওনাদের সৎসাহস নেই ওই রাজনৈতিক দলের নাম করে দেওয়াল লেখার, ওই রাজনৈতিক দলটার নাম করে ভোট চাওয়ার। এখানে আইএসএফের নাম করে ভোট চাওয়া হচ্ছে। ওনার যখন এটা বলা হলো, উনি তখন বলছে যে বাংলায় আমরা রাজনৈতিক দল করার পরে সিম্বল পেতে পেতে আমাদের আরও একটা নির্বাচন অপেক্ষা করতে হতো, অর্থাৎ 2021-এ আমরা নির্বাচনে লড়তে পারতাম না এবং 2024-এও নির্বাচনে লড়তে পারতাম না, কারণ নির্বাচন কমিশনের থেকে এত তাড়াতাড়ি প্রতীক পাওয়া যেত না, আমাদের নির্বাচনে লড়ার তাড়া ছিল। ঠিক এই জায়গাটাই তো আমার প্রশ্ন, যে আপনাদের নির্বাচনে লড়ার এত তাড়া কিসের? যদি আপনারা বাংলার বঞ্চিত মানুষেরও লড়াই করতে চান তাহলে সংগঠনটা গুছিয়ে নিতে পারতেন। আজকে 2021-এ নির্বাচনে না লড়ে 24-এ এসে প্রতীক চিহ্ন নিয়ে লড়তেন, 24-এ লড়তে পারতেন না, 26-এ গিয়ে লড়তেন, কিন্তু আপনারা সংগঠনটা মজবুত করতেন। তা না করে বাংলার মানুষকে প্রতারণা করে, বাংলার মানুষকে প্রতারিত করে মুসলিম ভোটটা কেটে বিজেপিকে সুবিধা করে দিতে হবে বলে আপনাদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এত তাড়া। ওনাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে কংগ্রেস সিপিএম এর সঙ্গে জোট ছিল, এখন জোটটা করলেন না কেন, উনি তখন বলছেন যে আমাদের সংগঠনে তখন বুথে বসার মতো লোক ছিল না, তাই সিপিএম এর সাহায্য আমাদের নিতে হয়েছিল। অর্থাৎ ভেবে দেখুন, নির্বাচনে লড়াই করার এত তাড়াহুড়ো যে পশ্চিমবঙ্গের বাইরের অন্য একটা রাজনৈতিক দলের প্রতীক নেব, কিন্তু সেই রাজনৈতিক দলের নামটা প্রকাশ্যে আনবো না বা সেই রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে পরিচয় দেব না, বলবো আমরা আইএসএফের প্রার্থী, লড়াই করছি অন্য রাজনৈতিক দলের হয়ে, অন্য সিম্বল নিয়ে, সেটা বিহারের রাজনৈতিক দল। আবার যখন প্রশ্ন করা হচ্ছে তখন বলছে আমাদের নির্বাচনে লড়ার তাড়া ছিল। নির্বাচনে লড়ার তাড়া থাকলে সেই রাজনৈতিক দলের নাম দিয়ে লড়ো, কেন ব্যবহার করতে পারছে না? বাংলার মুসলিম সমাজ তাদেরকে ভোট দেবে না যদি বিহারের রাজনৈতিক দলের নাম শুনে নেয়। আইএসএফ মানে ওই ফুরফুরা শরীফের একটা সেন্টিমেন্ট, আজকে ধর্মীয় সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে এরা নির্বাচনে মুসলিম ভোটটা কাটার খেলায় নেমেছে। বাংলার প্রকৃত মির্জাফর এরা। আজকে যে বিজেপি ভারতবর্ষকে ক্ষতি করতে চাইছে, মুসলিমদের সব থেকে বেশি ক্ষতি করতে চাইছে। আজকের পেপারে দেখবেন না যে আসামে মুসলিম ছেড়ে দিন, আসামে হিন্দু বাঙালিদের ওপর কিভাবে অত্যাচার হচ্ছে। আমি বললাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে ওগুলোতে আমি যাচ্ছি না। আসামের বাঙালিরা পশ্চিমবঙ্গের বাঙালিদের উদ্দেশ্যে বলছেন যে সিএর ফাঁদে আর পড়বেন না। আমরা সিএর ফাঁদে পা দিয়েছিলাম, এখন ভারতীয় নয়, আমরা যে বাংলাদেশি ছিলাম সেটা প্রমাণ করার জন্য আমাদের ব্যস্ত হয়ে উঠতে হচ্ছে। বাংলার মানুষকে বলছে যে সিএর পেছনেই কিন্তু আসছে এনআরসি, যেটা বারবার বাংলার মুখ্যমন্ত্রী বলছেন। নাগরিকত্ব দিতে চাইলে নিঃশর্ত নাগরিকত্ব দিন না। আজকে যাই হোক, যেভাবে বাংলায় চক্রান্ত তৈরি করা হচ্ছে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য, আর বিজেপি সারা দেশ জুড়ে যেভাবে হিন্দুত্বকে কায়েম করার চেষ্টা করছে, যেভাবে একনায়কতন্ত্র আনার চেষ্টা করছে, যেভাবে এক দেশ এক রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে, যেভাবে এক দেশ এক ধর্মের কথা বলা হচ্ছে, যেভাবে এক দেশ এক নেতার কথা বলা হচ্ছে, 2024 এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যে তাদের এই কুমতলবটাকে আটকে দেওয়ার জন্য ভারতবর্ষের মানুষ মুখিয়ে। আজকে দক্ষিণ ভারত, পূর্ব ভারত যেভাবে তাদের বিরুদ্ধে, সারা ভারতবর্ষ বুঝতে পারছে যে এরা ক্ষমতায় এসছে শুধু আরএসএসের এজেন্ডা, মানে আরএসএসের সংকল্প, সেই সংকল্প পূরণ করতে। তাই ওই পেপারে ছাপানো সংকল্প তার কোনো মূল্য নেই বিজেপির কাছে। আজকে বাংলার মানুষ তারা মাথা উঁচু করে বলছে যে আরএসএসের সংকল্প আমরা পূরণ হতে দেবো না। আর বাংলা থেকে এই প্রতিবাদের ভাষাটা এত জোরালোভাবে যেন ওঠে, সারা ভারতবর্ষের মানুষ যেন বলে যে আরএসএসের এজেন্ডা কায়েম করার জন্য ভারতীয় রাজনীতিটা নয়, সংসদীয় গণতন্ত্রটা বা এই লোকসভা নির্বাচন আরএসএসের এজেন্ডা পূরণ করার নির্বাচন নয়।
অনেক হয়েছে, 10 বছর আপনাদের দেখে নিয়েছি, এবার আপনারা একটু বিশ্রামে যান। আর আজকে দিনের আমাদের দরকার নেই, আমাদের সেই পুরনো দিনটাই আমরা ফিরিয়ে আনতে চাই। ভারতবর্ষ পৃথিবীর বুকে যেভাবে লজ্জিত হচ্ছে যে সংসদীয় গণতন্ত্র, যে গণতন্ত্রকে সারা বিশ্ব পুজো করত, সেটাকে ধূলিসাৎ হতে দেখছে।